হ্যালো বন্ধুরা, আমি সৌম্যদীপ প্রামাণিক এবং আপনাদের দেখছেন সময় শান্তিপুরী। আমি নার্সিংহোম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স মুম্বাই থেকে বিকম অনার্স করছি এবং আমার সিএ ফাউন্ডেশনের মার্কস ছিল 301 এবং আমি পাস করেছিলাম ডিস্টিংশন মার্ক নিয়ে। এটার বলার উদ্দেশ্য, আজকে আমি সিএ ফাউন্ডেশন নিয়ে কথা বলতে চলেছি এবং সিএ এই কোর্সটা সম্বন্ধে বারটাই দিব বাংলাতে, কারণ আমি দেখেছি বাংলায় এই কোর্সটা রিলেটেড ভিডিও তেমন নেই। এবং এই কোর্সটা কেন এত ইউনিক এবং সিএ ফাউন্ডেশন স্পেশালি যারা নভেম্বর 22 এক্সাম দিতে চলেছে তাদের কি কি জানা উচিত এবং কি কি তাদের মাইন্ডসেট রাখা উচিত বা কোন চিন্তাধারা নিয়ে তারা এক্সাম দিতে যাবে, সো দ্যাট ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়ে যায়। তারা অযথা ভয় পায় যে 30% পাসের যে হার 70% ফেল হয়ে যায়। আমি এটার পেছনে কারণও বলবো এবং কিভাবে ওয়ান অ্যাটেম্পটে ক্লিয়ার হওয়া যায় উইদাউট এনি ফিয়ার আমরা আলোচনা করব। তো এভরি ডাউটস, এভরি কনফিউশন রিগার্ডিং দিস সিএ ফাউন্ডেশন এক্সাম উড বি ক্লিয়ার। এবং শুধু তাই নয়, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব, রেফারেন্স, স্টাডি মেটেরিয়াল, মানে চিপ রিসোর্সেস কোথা থেকে পাওয়া যায়, চিপ অ্যান্ড ভ্যালুয়েবল রিসোর্সেস কোথা থেকে পাওয়া যায়, সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব এবং আমার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি এই ভিডিওতে শেয়ার করব। তবে বলে রাখি, সিএ ফাউন্ডেশন আমি কিভাবে পাস হলাম এটা নিয়ে একটা অলরেডি ভিডিও বানানো আছে, ইউ ক্যান চেক আউট বাই গেটিং ইনটু দ্য ভিডিও সেকশন। ক্লিয়ার? তো এবার আমি আমার স্লাইডে চলে যাব। এখানে আমি কিছু কোয়েশ্চেন পুট আউট করেছি হুইচ আর ইম্পর্টেন্ট আমার মনে হয়, এবং এছাড়াও আমরা আরো কিছু ডাউটস নেব ওয়াইল গোয়িং থ্রু অল দিস পয়েন্টস। ঠিক আছে? যাত্রা শুরু ভাবনাতে, ভাবনা শুরু মনে, মনটা শুরু কৌতূহল মানবিকতার কারণে, উদারতার বিকরণে। এই সিএ একটা কম্প্রিহেনসিভ জার্নি এবং এই জার্নির মধ্যে অনেক ইমোশন অ্যাটাচ রয়েছে, কারণ এটা একটা প্রলংড কোর্স এবং এই কোর্সের মধ্যে কম্প্রিহেনসিভ নলেজ রয়েছে, ডাইভার্সিফাইড নলেজ রয়েছে, প্রচুর জ্ঞান রয়েছে, যে জ্ঞানগুলো কিন্তু একসাথে এরমভাবে কোনো কোর্সে পাওয়া যায় না। তাই জন্য এই কোর্সটা এতটা ইউনিক এবং এটা একটা ওয়ার্ক রেডি কোর্স। এই কোর্সটা কমপ্লিট করার পর কাজ আসে, সেই প্রফেশনালের কাছে কাজটা চলে আসে। এটা যে কোনো প্রফেশনাল কোর্সেরই কিন্তু গুণাবলী। তাই জন্য অন্যান্য ডিগ্রির থেকে প্রফেশনাল ডিগ্রিগুলো আলাদা হয়। তো কি কি ধরনের প্রফেশনাল ডিগ্রি আছে? সিএ, সিএস, সিএমএ, সিপিএ, সিএফএ, সিমা, এসিসিএ, এফআরএম, অ্যাকচুয়াল লটস অফ কোর্সেস, যেগুলো নিয়ে আমরা এক এক করে পরে আলোচনা করতেই পারি, কিন্তু আজকে আমরা সিএ ফাউন্ডেশন নিয়ে আলোচনা করবো, উইচ ইজ ওয়ান অফ দ্য লেভেলস অফ সিএ। তো সিএর 3টে লেভেল আছে: ফার্স্ট লেভেল সিএ ফাউন্ডেশন, সেকেন্ড লেভেল ইন্টারমিডিয়েট, অ্যান্ড থার্ড লেভেল ইজ ফাইনাল। এবং এর মধ্যে ট্রেনিং করতে হয়, এর মধ্যে আর্টিকেলশিপ করতে হয় আফটার গিভিং সিএ ইন্টারমিডিয়েট। তো আজকে আমরা ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব, কারণ নভেম্বর 22-তে যারা এক্সাম দেবে তাদের জন্যই এই ভিডিওটা। তো প্রথমে একটা বার্ড আইভিউ দিয়ে নিই। হ্যাঁ, কি সিএ ফাউন্ডেশন যে কোর্সটা, এটা কারা এলিজিবল এবং এই যে এক্সামটা কখন দেওয়া যায়। কারা এলিজিবল? যারা 12-এর এক্সাম দিয়ে দিয়েছে তারা এলিজিবল। বিফোর গেটিং দ্য মার্কস অলসো দে ক্যান রেজিস্টার, এবং হোয়াট এভার দ্য অ্যাটেম্পট ইজ, বিট মে এবং বিট নভেম্বর, তারা এক্সামটা দিতে পারে। যদিও এবছর জুনে হচ্ছে ডিউ টু দিস কোভিড প্রবলেম, কিন্তু প্রথমেই আমি একটু আলোচনা করি সিএ কোর্সের সম্বন্ধে, একটা বার্ড রিভিউ। কারণ সিএ সম্বন্ধে আলাদা করে একটা ভিডিওই বানানো যায়, কারণ এত কম্প্রিহেনসিভ কোর্স, এত নুকস এন্ড কর্নার্স রয়েছে, এত জিনিস রয়েছে এর মধ্যে, যে এই ভিডিওতে আমরা যদি রাখতে যাই তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো সিএ যে কোর্সটা, এটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া গভর্ন করে এবং এইটা একটা বডি হুইচ ইজ মেড বাই পার্লামেন্টারি অ্যাক্ট, সিএ অ্যাক্ট 1949। তো এটা ইন্ডিয়ার লার্জেস্ট বডি অফ অ্যাকাউন্টেন্টস এবং ওয়ার্ল্ডের মধ্যে এর স্থান দ্বিতীয় র্যাঙ্কে রয়েছে। ফার্স্ট হয়েছে এআইসিপিএ, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। তো আমরা এবারে আসি সিএ ফাউন্ডেশন সম্বন্ধে, যেটা ফার্স্ট লেভেল, এবং এই লেভেলটা ক্লিয়ার করার পরেই কিন্তু সিএ ইন্টারমিডিয়েট এক্সামের জন্য প্রিপেয়ার করা যায়। কিন্তু এটার একটা আলাদা রুটও রয়েছে। সিএ ইন্টারমিডিয়েট যদি ডিরেক্ট এন্ট্রি রুটে দেওয়া যায়, গ্র্যাজুয়েশন করার পরও কিন্তু যদি সে 55% মার্কস তার থাকে, তাহলেও কিন্তু সে এক্সাম দিতে পারে অফ ইন্টারমিডিয়েট। কিন্তু যদি কেউ খুব ফাস্ট স্টার্ট করতে চায় উইদাউট ডিলে, জাস্ট আফটার গিভিং 12 এক্সাম, সে কিন্তু সিএ ফাউন্ডেশন দিয়ে ক্লিয়ার করে সিএ ইন্টারমিডিয়েটের জন্য পড়া শুরু করে দিতে পারে। তাতে তার কিন্তু অনেক লাইক অ্যাবাউট 2.5 বছর বেঁচে যায় টাইম। আচ্ছা, এবারে আমরা আসি সিএ প্রফেশন ভার্সেস অন্য ডিগ্রি ও ভবিষ্যৎ।
সিএ প্রফেশন কেন আলাদা আমি আগেই বলেছি, কারণ দ্য ইউনিকনেস এবং এর যে রিজার্ভ রাইট রয়েছে। সিএ একমাত্র এমন প্রফেশন যার কাছে স্ট্যাটুটারি অডিট করার রাইট রয়েছে, অন্য কোনো প্রফেশন এই রাইটটা ইউজ করতে পারে না বা তাদের কাছে এই রাইটটা নেই। এছাড়া সিএ প্রফেশনটা কেউ যদি উইথস্ট্যান্ড করে, সিএফ প্রফেশনে সে যদি নিজেকে আহ, আনতে পারে, তাহলে কিন্তু তার এত ডাইভার্সিফাইড নলেজ চলে আসে কমার্স ইন্ডাস্ট্রি সম্বন্ধে যে আহ, তারা সুপেরিয়ার হয়ে যায় অন্যান্য কোর্সের থেকে। কারণ তারা সাবজেক্টসগুলো যেগুলো পড়ে, যেমন অ্যাকাউন্টিং, অডিটিং, ট্যাক্সেশন, ল, ইকোনমিক্স, আইটি, দেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্ট পড়ছে, আইটি পড়ছে, ট্যাক্স পড়ছে, ইভেন ল পড়ছে। তো যত রকম প্রফেশন আছে কমার্স ফিল্ডে সবারই কিন্তু টাচ আপ এই কোর্সে রয়েছে। তাই জন্য এতটা ইউনিক এবং এতটা পপুলার এই কোর্সটা। কিন্তু আমাদের বাঙালি কমিউনিটিতে বেশি সিএ আসে না, বেশি সিএ তৈরি হয় না। এটার কারণ হতে পারে ল্যাক অফ অ্যাওয়ারনেস। তো ধীরে ধীরে এই অ্যাওয়ারনেসটা বাড়ানো উচিত এবং ধীরে ধীরে প্রফেশনাল যে এক্সামসগুলো রয়েছে এটা সম্বন্ধে আলোকিত হওয়া দরকার। কারণ এতে অনেক স্কোপ রয়েছে এবং এই গুলো এতটাই ট্রান্সপারেন্ট কোর্স যেখানে পলিটিক্যাল ইন্টারভেনশন খুব একটা হয় না। এক্সাম যদি ডিটারমিনেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে পাশ করা যায়, তবেই কিন্তু সে এই প্রফেশনে আসতে পারবে। এবারে আসি কারা এবং কখন এই এক্সামটি দিতে পারবে। তো আগেই বলেছি ক্লাস 12 যদি সে দিয়ে দেয়, এক্সাম হওয়ার আগেই সে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে বাই গোয়িং টু দ্য এসএসপি পোর্টাল। তো এসএসপি পোর্টালটা আমি দেখিয়ে দিই। এসএসসি পোর্টাল, ICAI এসএসপি পোর্টাল। এই ICAI এসএসপি পোর্টালে গিয়ে তারা রেজিস্ট্রেশন করতে পারে। তো আফটার গিভিং দেয়ার ক্লাস 12 তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং এক্সামের রেজাল্ট বেরোনোর পর তাদের যে রেজিস্ট্রেশনটা সেটা অ্যাপ্রুভড হয়ে যায় এবং তারা জাস্ট আফটার গিভিং দ্য এক্সাম কিন্তু দিতে পারে। নর্মালি যারা ক্লাস 12 এক্সাম দিয়ে সঙ্গে সঙ্গে এক্সামটা দিতে চায় তাদের অ্যাটেম্প পড়ে মে, কিংবা তারা যদি চায় যে একটু প্রিপারেশন নেব তাহলে তারা কিন্তু নভেম্বরে দিতে পারে। তো হোল ইয়ারে দুবারই এক্সাম হয়, একটা হয় মে মাসে আর একটা হয় নভেম্বর মাসে। তো যে কোনো একটা অ্যাটেম্পটের জন্য তারা কিন্তু বসতে পারে। ডিফিকাল্টি লেভেল এত ফেল হয় কেন? আমরা দেখেছি এবছর ডিসেম্বর 21 অ্যাটেম্পটেও কিন্তু 30% পাস ছিল এবং 70% ফেল হয়ে গেছিল। ডিফিকাল্টি লেভেলটা কেমন, সত্যি কি খুব হার্ড? আমার এক্সপিরিয়েন্স বলে কেউ যদি 12-এ ভালোভাবে তাদের সিনসিয়ারিটি দিয়ে পড়াশুনো করে তাহলে কিন্তু তার কাছে এটা খুব ইজি হয়ে যায়। এটার কারণ একটাই, স্পেশালি যারা সিবিএসসিতে পড়ে তাদের জন্য তো খুবই ইজি হয়ে যায়, কারণ অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ম্যাথস এবং স্ট্যাটিস্টিক্স, এই কটা যে এরিয়া রয়েছে এই কটা এরিয়া তো তার কমন চলে আসে। ইভেন বিজনেস কমিউনিকেশনের যে এরিয়াগুলো যেখানে তাদের ইংলিশ রাইটিং, কমিউনিকেশনের বিভিন্ন রকম কনসেপ্টস নিয়ে পড়ানো হয়, সেটাও কিন্তু তাদের বিজনেস স্টাডিজের মধ্যে থাকে। এছাড়া যে বিজনেস করেসপন্ডেন্সের নলেজের কিছু এরিয়া সেগুলোও কিন্তু বিজনেস স্টাডিজের মধ্যে থাকে। তো ওভারঅল আমরা দেখতে পারি যে প্রচুর এরিয়া, প্রচুর পার্টস অফ দি সিলেবাস ইন সিএ ফাউন্ডেশন কিন্তু ক্লাস 12-11 এর সাথে ম্যাচ হয়। তাই জন্য ডিফিকাল্টি লেভেলটা কিন্তু কমে যায়। কিন্তু অবভিয়াসলি ক্লাস 12-এর যে পড়াশুনো তার সাথে কমপ্লিমেন্টারি করে পড়তে হবে। আমাদের আলাদাভাবে প্রেশার নিতে হবে না যে আমরা একটা এক্সাম দিতে চলেছি। যে যে এরিয়াগুলো এক্সট্রা রয়েছে যেটা ক্লাস 12-11-এ নেই সেগুলো পড়তে হবে। তো ডিফিকাল্টি লেভেল আমি বলবো ইজি টু মডারেট, যেখানে সব থেকে ইজি বলা যেতে পারে কিছু পেপার লাইক অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস কমিউনিকেশনের যে পার্টটা রয়েছে ইন সেকেন্ড পেপার। কিন্তু হার্ড ফিল হতে পারে ইন সাবজেক্ট লাইক ল, কারণ ল একটা নতুন সাবজেক্ট যেটা ক্লাস 11-12-এ পড়ানো হয় না। এছাড়া যে স্ট্যাটিস্টিক্সের পোর্শন রয়েছে এখানে একটু কম্প্রিহেন্সিভ নলেজ দেওয়া আছে, একটু বেশি সিলেবাস রয়েছে, তো সেই জায়গায় ডিফিকাল্টি ফেস হতে পারে। তো ওটাতে আমাদের বেশি কনসেন্ট্রেট করে পড়ে নিতে হবে
এছাড়া অ্যাকাউন্টেন্সিতে একটু অ্যাডভান্স লেভেল পড়ানো হয়, যেগুলো 11-12 পড়ানো হয় না, এবং প্র্যাকটিক্যাল পড়া হয়। তো তাই জন্য একটু ডিফারেন্ট দেন ক্লাস 11-12, কিন্তু কখনোই প্রচুর ডিফিকাল্ট নয়, এর থেকেও অনেক ডিফিকাল্ট হয় অন্যান্য এক্সাম। এছাড়া আর একটা কথা বলে রাখি যে ক্লাস 11-12 আমাদের একটা চিন্তাধারা থাকে যে আমাদের টপ হতে হবে, র্যাঙ্ক পেতে হবে, কিন্তু সিএ ফাউন্ডেশনে সেই প্রেশারটা থাকে না। এখানে যে পাসিং ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করলেই কিন্তু পরের অ্যাটেম্প মানে পরের যে লেভেল আছে সেই লেভেলে কিন্তু চলে যাওয়া যায়। ক্লিয়ার? এবারে আমরা আসি সিলেবাস। কটা পেপার রয়েছে আমরা এখানে চলে যাই। এটা একটা প্রসপেক্টাস রয়েছে which is given by CA Institute only. তো এখানে আমরা সাবজেক্টস সিলেবাস সম্বন্ধে জানবো প্রপারলি। তো এখানে 4টে পেপার রয়েছে: অ্যাকাউন্টিং, সেকেন্ড ল অ্যান্ড ডিসিআর, থার্ড ম্যাথস স্ট্যাটস এলআর, অ্যান্ড 4 নম্বর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস করেসপন্ডেন্স অ্যান্ড নলেজ। তো অ্যাকাউন্টেন্সিতে আমরা দেখছি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক রয়েছে, অ্যাকাউন্টিং প্রসেস রয়েছে, বিআরএস, ইনভেন্টরি অর্থাৎ স্টক কন্ট্রোল, দেন কনসেপ্ট অ্যান্ড অ্যাকাউন্টিং অফ ডেপ্রিসিয়েশন, bills of exchange, consignment, sale of goods on return basis, average due date, account current, তো এগুলো স্পেশাল ট্রানজ্যাকশনস এর কিছু সামস, ফাইনাল অ্যাকাউন্টস, পার্টনারশিপ অ্যাকাউন্ট, এনপিও, কোম্পানি অ্যাকাউন্টস। তো 11-12 এর একটা মিক্সচার রয়েছে। আচ্ছা, বিজনেস ল রয়েছে সেকেন্ড পেপার, তার সাথে রয়েছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টিং। বিজনেস ল 60 মার্কসের জন্য আসে, বিসিআর যেটাকে আমরা শর্টে ইংলিশ বলি সেটা কিন্তু আসে 40 মার্কসের জন্য। আচ্ছা, এখানে আমরা দেখি যে বেসিক্যালি 5টা অ্যাক্ট রয়েছে: ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, সেল অফ গুডস অ্যাক্ট 1930, এলএলপি অ্যাক্ট 2008, ইন্ডিয়ান পার্টনারশিপ 1932 এবং কোম্পানিজ অ্যাক্ট 2013। তো বলে রাখি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 মেজর পোর্শন এখানে রয়েছে। স্পেশাল কিছু কন্ট্রাক্ট রয়েছে যেগুলো আমরা পড়ি ইন্টারমিডিয়েট লেভেলে। সেল অফ গুডস অ্যাক্ট পুরো রয়েছে, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট পুরো রয়েছে, এলএলপি অ্যাক্ট পুরো রয়েছে, এবং কোম্পানিজ অ্যাক্টের খুবই নমিনাল পোর্শন এখানে রয়েছে, মেজর পোর্শন ইন্টারমিডিয়েট এবং ফাইনাল লেভেলে রয়েছে। আচ্ছা, এবার আসি বিজনেস করেসপন্ডেন্স এন্ড রিপোর্টিং। এটা সেকেন্ড পেপারেরই পার্ট বি। এখানে আমরা কমিউনিকেশনের একটা থিওরি পেপার পড়ি, বাকি সব রাইটিং চলে আসে, যেখানে গ্রামার রয়েছে, খুবই কম পড়তে হয় এখানে। নোট মেকিং, যেখানে কম্পোজিশন এরিয়াতে কিছু রাইটিং স্কিলস জাজ করা হয়, যেমন লেটার রাইটিং, প্রেসি রাইটিং, আর্টিকেল রাইটিং, যেগুলো নর্মালি আস্ক করা হয় যে কোনো এক্সামে, রিপোর্ট রাইটিং। ওকে, তো এই ধরনের কিছু রাইটিং টেস্ট করানো হয়, রেজিউমে, মিটিং। তো খুবই কম পড়তে হয় ইংলিশ, যে পেপার ইংলিশ পার্টটা যেটা রয়েছে পেপার 2তে। লতে বেশি পড়তে হয়, বেশি কনসেন্ট্রেট করতে হয়, কারণ সেটা একটা নতুন সাবজেক্ট, এবং এখানে আমরা নতুন নতুন কিছু প্র্যাকটিস পাবো, যেমন আমাদের লিগাল ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, যেমন আমাদের সেকশনস রিমেম্বার করতে হবে, কেস ল পড়তে হবে। ওকে, আমরা জানবো যে কিভাবে কোনো কিছু ইন্টারপ্রেট করতে হয় আন্ডার লিগাল ল্যাঙ্গুয়েজ। ওকে, লিগাল লিঙ্গুইস্টিক্স, তো উইচ ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল রাইটিং ও নর্মাল বিহেভিয়ারাল কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। পেপার 3, যেটা অনেকের কাছে হার্ড হয়, এবং আমি বলবো বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে এই পেপারটার জন্য, কারণ এই পেপারটা তারা গুড স্কোর করতে পারে না। এর মধ্যে আমি বলবো বিজনেস ম্যাথামেটিক্স ইজি টু মডারেট আসে, এলআর মডারেট আসে, স্ট্যাটিস্টিক্স কিছু কিছু ক্ষেত্রে হার্ড চলে আসে, কারণ যে পেপারটা সাজানো হয়েছে এই পেপারে কিন্তু প্রচুর কনসেপ্ট রয়েছে যেগুলো রিয়েল লাইফে প্রচুর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন রয়েছে। কিন্তু প্রচুর যে কোচিং ইনস্টিটিউট রয়েছে তারা এই সাবজেক্টটাকে খুবই খারাপ ওয়েতে পড়ায়, তারা ফর্মুলা ওরিয়েন্টেড পড়ায়, নাকি প্র্যাকটিক্যাল নলেজ ওরিয়েন্টেড পড়ায়। তো আমি স্টুডেন্টসদের বলবো প্রপারলি তারা কোচিং ইনস্টিটিউট এবং তারা যে মেটেরিয়ালটা পড়তে চলেছে সেই মেটেরিয়ালটাকে প্রপারলি সিলেক্ট করতে, কারণ যদি কনসেপ্ট ক্ল্যারিটি না আসে এই পেপারটায় কিন্তু ফ্লাঙ্ক হয়ে যেতে পারে স্টুডেন্ট। ঠিক আছে, তো এখানে ম্যাথামেটিক্সের নর্মাল কিছু ক্লাস 10 লেভেল ম্যাথামেটিক্স এবং 11-12 কিছু ম্যাথামেটিক্স রয়েছে। ক্লাস 10 লেভেল ম্যাথামেটিক্সের মধ্যে রয়েছে রেশিও, প্রপোর্শন, ইন্ডিসেস, লগারিদম, ইকুয়েশনস। ক্লাস 12 ম্যাট্রিক্স পড়ানো হয়,
লিনিয়ার ইনইকুয়ালিটি, যেটা এগেন ক্লাস 10 লেভেলের। টাইম ভ্যালু অফ মানি, যেখানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা আগেই পড়ে থাকি ক্লাস 8-9-এ, কিন্তু এটার প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশন সেটা আমরা এবার পাবো। প্র্যাকটিক্যালি কিভাবে এটা ইউজ করা হয়, নমিনাল রেট অফ রিটার্ন, এফেক্টিভ রেট অফ রিটার্ন, দেন কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথের সিএজিআর, কোম্পানির সিএজিআর ক্যালকুলেট কিভাবে করা হয়, কিভাবে ডিসিশন নেওয়া হয়, ইনভেস্টমেন্ট ডিসিশন, লোন যদি কেউ নেয় সেই লোনের কিভাবে ডিসিশন, সিঙ্কিং ফান্ড বা রিজার্ভ কিভাবে ক্রিয়েট করা হয়, ভ্যালুয়েশন কিভাবে করা হয় বন্ড। তো প্র্যাকটিক্যালি আমরা টাইম ভ্যালু অফ মানি জানবো। টাইম ভ্যালু অফ মানির মিনিং এটাই যে টাকাটা যদি আমার কাছে এখন থাকে, এটার ভ্যালু কি if compared with the টাকা which I have after 10 years. পারমুটেশন কম্বিনেশন এগেন 11-12 এর একটা পার্ট, সিকোয়েন্স এন্ড সিরিজ 11-12 এর পার্ট, সেট রিলেশন ফাংশন 11-12 এর পার্ট। ক্লাস 10-এও আমরা 8-9-এও আমরা কিন্তু সেটস এন্ড রিলেশনস পড়ি, ফাংশনস 11-12 এর পার্ট, एंड कैलकुलस इज ऑब्वियसली 11-12 का ही पार्ट है। लॉजिकल रीजनिंग যেটা ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। লজিক্যাল রিজনিং এর মধ্যে নাম্বার সিরিজ মানে কি? নাম্বার সিরিজ মানে ওই প্যাটার্ন খুঁজতে হবে, কোডিং ডিকোডিং, অড ওয়ান আউট, ডিরেকশন টেস্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে একটা টেক্সট দিয়ে দেবে, বলে দেবে এখানে এ আছে ও আছে, এর তারপরে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। ব্লাড রিলেশন, সিলোলজিজম। স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, একটা থিওরি চ্যাপ্টার রয়েছে যেটাকে বলে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপশন অফ ডেটা, যেখানে স্ট্যাটিস্টিক সম্বন্ধে জানানো হয়। তারপরেই প্র্যাকটিক্যাল এরিয়া চলে আসে, সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড সম্বন্ধে আমরা অলরেডি জেনে থাকি। তারপরে আমরা ডিভিয়েশন, যেটা ডিসপারশনের কিছু পার্ট আছে, কোয়ার্টাইল ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ডিভিয়েশন আমরা পড়বো। প্রবাবিলিটি পড়ি, থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন হুইচ ইজ ইভেন আ গ্রেট চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টারটা ঠিকভাবে কোচিং ইনস্টিটিউট পড়ায় না, তো আমি এটা আগেই অ্যাড করে দিচ্ছি। এই চ্যাপ্টারটা নিয়ে ইনডেপথ প্রচুর জানা যেতে পারে, কিন্তু এটার ওয়েটেজ কিন্তু খুব কম। তাই আমরা এই স্ট্র্যাটেজিটা কখনোই রাখবো না যে আমাদের কভার এভরিথিং করতে হবে। আমাদের এই স্ট্র্যাটেজি রাখতে হবে যে আমরা যেটুকু ঠিকভাবে পড়বো বেসড অন ওয়েটেজ ইন দ্য এক্সাম, সেটাকে আমরা সব থেকে ভালোভাবে পড়বো। ওটার যা যা সামস রয়েছে সব আমরা পড়বো। এছাড়া রয়েছে ইন্ডেক্স নাম্বার এবং টাইম সিরিজ। এটা এগেন ইজ রিলেটেড টু দ্য প্র্যাকটিক্যাল লাইফ। ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স এই কথাগুলো আমরা শুনি, সেন্সেক্স ইন্ডেক্স ইজ দেয়ার, আমরা নিফটি ইন্ডেক্স সম্বন্ধে জানি, কনজিউমার ইন্ডেক্স সম্বন্ধে জানি, হোলসেল প্রাইস ইন্ডেক্স সম্বন্ধে জানি। তো ইন্ডেক্স নাম্বারের অ্যাপ্লিকেশন নিয়ে অতটা না জানলেও আমরা এখানে কিন্তু ইন্ডেক্স সম্বন্ধে জানি, কত ধরনের ইন্ডেক্স হয়, কিভাবে ক্যালকুলেট করা হয় ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্স কাকে বলে, হোলসেল প্রাইস ইন্ডেক্স কাকে বলে, এইসব সম্বন্ধে আমরা জানবো। এবং টাইম সিরিজ, যেখানে আমরা ট্রেন্ড অ্যানালিসিস করতে চলেছি, তো খুবই প্র্যাকটিক্যাল। এছাড়া আছে বিজনেস ইকোনমিক্স। ইকোনমিক্সে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো বোথ রয়েছে, বেসিক্যালি মাইক্রো রয়েছে। বিজনেস ইকোনমিক্স ইজ দ্য অ্যামালগামেশন অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, ঠিক আছে? কারণ এতে মাইক্রোরও টাচ রয়েছে, ম্যাক্রো টাচ রয়েছে, এই জন্য এটা প্র্যাগম্যাটিক বলা হয়, প্র্যাকটিক্যাল ইকোনমিক্স বলা হয়। দিস ইজ নট ফুলি মাইক্রো, নট ফুলি ম্যাক্রো, কম্বিনেশন অফ বোথ। ডিমান্ড, সাপ্লাই, প্রোডাকশন, কস্ট, মার্কেট, বিজনেস সাইকেল হুইচ ইজ এগেন দ্য পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। এবং যে পেপার 4 হচ্ছে তার পার্ট 2, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল নলেজ। এখানে আমরা জানতে পারি বিজনেস ওয়ার্ল্ড সম্বন্ধে। এখানে সব থেকে যে ভয়ের চ্যাপ্টার নর্মালি স্টুডেন্টরা ভাবে, সেটা হলো বিজনেস অর্গানাইজেশন, যেখানে মোর দ্যান 35 কোম্পানিজের ফ্যাক্টস আমাদের জানতে হয়। কে চেয়ারম্যান, কবে সেটা হয়েছে, তার কি কি বিজনেস অ্যাকুইপমেন্টস রয়েছে, তার কি কি অ্যাচিভমেন্টস রয়েছে, তার হেড অফিস কোথায়, এগুলো সম্বন্ধে আসে। কিন্তু আবার আমি বলে দিই, কোনো চ্যাপ্টার সম্বন্ধে অধিক প্রেশার নেওয়ার কোনো চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যদি প্রপারলি অ্যানালিসিস করি তাহলে এই বিজনেস অর্গানাইজেশন থেকে কিন্তু মিনিমাম দুটো থেকে তিনটে, ম্যাক্সিমাম 6টা কোয়েশ্চেন আসে। তো ওভারঅল কিন্তু পেপার 100 মার্কসের, তার মধ্যে 6টা নাই আসতে পারে। পাসিং মার্কস সম্বন্ধে এখনই আমরা আলোচনা করব। গভর্নমেন্ট পলিসিস, যেখানে আমরা এলপিজি সম্বন্ধে জানবো, এফডিআই, এগুলোও অ্যাকচুয়ালি ক্লাস 11-12-এ পড়া হয়। তো আমি ওটাই বলছি যে 11-12 যদি কেউ প্রপারলি কনসেন্ট্রেট করে থাকে তাহলে কিন্তু তার জন্য খুব ইজি হয়ে যায়। এছাড়া রয়েছে অর্গানাইজেশন ফেসিলিটেটিং দ্য বিজনেস, যেখানে আমরা আরবিআই, সেবি, সিসিআই এবং আইআইডিএ সম্বন্ধে জানবো। আরবিআই যে মনিটারি ওয়ার্ল্ডকে পুরো কন্ট্রোল করে, প্রিন্টিং অফ মানি যে গভর্ন করে। এছাড়া সেবি রয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ, যে আমাদের স্টক মার্কেটকে কন্ট্রোল করে। দেন সিসিআই
যেটা আমাদের কমোডিটি মার্কেটকে কন্ট্রোল করে, আইএডি যেটা ইন্স্যুরেন্স মার্কেটকে কন্ট্রোল করে, নাবার্ড রয়েছে যেটা হচ্ছে রুরাল যে ব্যাংকিং সিস্টেম এটাকে গভর্ন করে। তো এদের কাজ কি, এরা কবে কবে সেট আপ হয়েছে, এদের মেন ফাংশনসগুলো কি, এদের মেম্বার কতজন, এগুলো সম্বন্ধে আমরা জানি। এছাড়া বিজনেস ভোকাবুলারি রয়েছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে কমন বিজনেস টার্মিনোলজি। এখানে প্রচুর টার্মস রয়েছে, যে টার্মসগুলো বিজনেস ওয়ার্ল্ডে ইউজ হয়। আমরা কলোকিয়ালি যেসব ওয়ার্ড ইউজ করি সেগুলো বিজনেস ওয়ার্ল্ডে সেভাবে ইউজ হয় না। আমরা যদি ইকোনমিক টাইমস খুলে ফেলি, আমরা যদি কোনো ফাইন্যান্সিয়াল ম্যাগাজিনস খুলি বা ফাইন্যান্সিয়াল চ্যানেলস খুলি, সেখানে যেভাবে কথা বলা হয়, সেখানে যে ভোকাবুলারিসগুলো ইউজ করা হয়, সেই ভোকাবুলারিসগুলো কিন্তু আহ, আমাদের জানা দরকার ইফ উই আর স্টাডিং অ্যাবাউট দিস সাবজেক্টস। ঠিক আছে, তো এই গেল সিলেবাস। আচ্ছা, অ্যান্ড নাম্বার অফ পেপার্স। এবার আমরা আলোচনা করি রেফারেন্স অ্যান্ড স্টাডি ম্যাট কোথা থেকে আমরা পড়ব। তো এখানে আমি বলি যে স্টাডি ম্যাট আমরা কিন্তু আইসিএআই এরই ফলো করব, কারণ আইসিএআই এর একটা ট্রেন্ড রয়েছে বা তাদের একটা প্র্যাকটিস রয়েছে যে তাদের যে মেটেরিয়াল সেখান থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে। খুব কম এমন দেখা গেছে যে আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন চলে আসে। যা কোয়েশ্চেন আসে তা কিন্তু স্টাডি মেটেরিয়াল থেকেই আসে, এবং স্টাডি মেটেরিয়ালের যে কনসেপ্টগুলো রয়েছে তার উপরেই ভিত্তি করে আসে, না কি অন্য জায়গা থেকে হঠাৎ করে তুলে দেয়। ঠিক আছে, তো বেসিক্যালি আমি এটাও বলে দিতে পারি যে ম্যাথসেও আমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল থেকে ডিরেক্ট কোয়েশ্চেনই ম্যাক্সিমাম পাই। খুব কম আসে যে আউট অফ দ্য বক্স, লাইক অ্যাবাউট 8 to 10 মার্কস এরকম কোয়েশ্চেন আছে যে একদমই আউট অফ দ্য ওয়ার্ল্ড কোয়েশ্চেন চলে আসে, কিন্তু সেই কোয়েশ্চেনগুলোও কিন্তু ডুয়েবল, কারণ তারা কনসেপ্টের উপর বেস করেই আসে। ঠিক আছে, তো আমরা স্টাডি ম্যাট কোথা থেকে পাবো? আমাদের সার্চ করতে হবে আইসিএআই বিওএস, আইসিআই বোর্ড অফ স্টাডিজ। এখানে বিওএস নলেজ পোর্টালে যাব, এবং বিএস নলেজ পোর্টালে ফাউন্ডেশন কোর্সে গিয়ে এই যে 4টে পেপার রয়েছে, এই 4টে পেপারের যে কোনো একটা পেপার আমি এখন নিচ্ছি, সেই মেটেরিয়ালে গিয়ে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করলে যে রিসেন্ট আপডেটেড মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়াল আমরা কিন্তু ফ্রিতে অ্যাক্সেস করতে পারি। তাই কেউ যদি কোর্সটাকে এখনো ঠিক করেন যে আমি কোর্সে যাবো কিনা, তারা কিন্তু একটা বার্ড আই ভিউ নিয়ে যেতে পারে, একটা যে কোনো চ্যাপ্টার খুলে দেখতে পারে যে তারা ইন্টারেস্ট পাচ্ছে কিনা। এটা খুবই রেকমেন্ডেড প্র্যাকটিস, কারণ কোনো একটা কোনো একটা কোর্স জয়েন করার আগে সে কোর্স সম্বন্ধে ধারণাটা খুব প্রয়োজন। এখানে ফ্রিলি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে, তো সে মেটেরিয়াল অ্যাক্সেস করতে পারে ফ্রি অফ কস্ট। আচ্ছা, এবারে আমরা আসছি রেফারেন্স। সত্যি কি কোনো রেফারেন্স দরকার? আমি তো বলবো না, কারণ আমি নিজে এক্সাম দিয়েছি এবং আমার এটুকু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে স্টাডি মেটেরিয়াল ছাড়া অন্য কোনো রেফারেন্স প্রয়োজন নেই। এবারে আসি কোচিং কি জরুরি এবং ল্যাঙ্গুয়েজ প্রবলেম। হ্যাঁ, কোচিং কি জরুরি? হ্যাঁ না না, এটার উত্তর আমি হ্যাঁ না এরম ভাবেই দেবো। কারোর জন্য কোচিং জরুরি, কারোর জন্য কোচিং জরুরি নয়। যদি কেউ নিজে থেকে কম্প্রিহেন্ড করতে সমস্যা হয় তাহলে তার কোচিং জরুরি, এবং যদি সে নিজে থেকে পড়তে পারে না, সেলফ ডিসিপ্লিন খুব কম, তাহলে কিন্তু তার কোচিং নেওয়াই উচিত। কিন্তু সে যদি নিজে থেকে পড়তে পারে, তার যদি ক্যাপাবিলিটি আছে সেলফ স্টাডি করার, তাহলে কিন্তু ইজিলি এক্সামটা পাস করা যায়। এবং আহ, কেউ যদি চায় যে আমি শুধুমাত্র কিছু পেপারের জন্যই কোচিং নেব, তাও সে নিতে পারে। অনেকের কাছে অ্যাকাউন্টেন্সি খুব ইজি হয়ে যায়, কারণ তারা 11-12-এ অ্যাকাউন্টেন্সি পড়ে। কারোর কাছে ম্যাথস ইজি হয়ে যায় যদি সে 11-12-এ তাদের ম্যাথস থাকে। আচ্ছা, এবারে একটা প্রশ্ন আসে যে আমার যদি ক্লাস 11-12-এ ম্যাথস না থাকে, তাহলে কি আমি কোর্সটা করতে পারবি? কারণ এতে একটা ফুল ফ্লেজেড পেপার রয়েছে, পেপার 3, এখানে ম্যাথস টাইটস এলার পড়ানো হয়। আমি বলবো হ্যাঁ, কারণ 11-12-এর পোর্শন খুবই কম রয়েছে, অ্যাবাউট 2 থেকে 3টে চ্যাপ্টার, যেমন ক্যালকুলাস, প্রবাবিলিটি। তো ম্যাথস যদি নাও থাকে, সে কিন্তু ম্যাথস যে ক্লাস 10 অবধি যে ম্যাথসটা পড়েছিল তারা, তার উপর ভিত্তি করে এক্সামটা ইজিলি পাস হতে পারে। আমরা আবার বলছি, এটা একটা পেপার, নট কোনো একটা কনসেপ্টের টেস্ট হচ্ছে, একটা পেপারের টেস্ট হচ্ছে, যেখানে অনেক পার্ট রয়েছে, নিউমেরাস পার্ট। এই পার্টগুলোর নাম চ্যাপ্টার্স, পার্টগুলোর নাম হচ্ছে এক একটা কনসেপ্ট।
তো কেউ যদি একটা দুটো কনসেপ্টে মাস্টারি নাও করতে পারে, অন্যগুলোতে যদি তার প্রপার গ্রিপ থাকে, তাহলেও সে পেপারটা কিন্তু পাস হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ প্রবলেম কোচিং এর ক্ষেত্রে বিশেষ করে এই সিএ ফিল্ডে বা যে কোনো প্রফেশনাল ফিল্ডে সিএ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমরা হিন্দি বা ইংলিশ মোডে কিন্তু বেশিরভাগ কোচিং দেখি। তো যারা প্রপারলি চায় যে, আমরা দেখেছি আইসিসি সিবিএসসির ক্ষেত্রেও তারা রেফার করে এমন কোনো টিচার যে বাংলা এক্সপ্লেন করে দেয়। তো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আহ, যে মোডে এক্সামটা দেওয়া যায় সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দি। তাই জন্য মোস্ট অফ দ্য কোচিং যেগুলো অ্যাভেলেবেল তারা কিন্তু ইংলিশ অথবা হিন্দিতেই প্রদান করে, এবং যে কোচিং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তারা কোচিং ইনস্টিটিউটগুলো যে রয়েছে তারা কিন্তু প্রচুর স্টুডেন্টকে একসাথে ক্যাটার করে। তাই হিন্দি আর ইংলিশ একটা কমন মিডিয়াম হয়ে যায় তাদের লেকচারগুলোকে প্রডিউস করার জন্য। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলার। এখানে আমি একটা অ্যাড অন দিয়ে দিই যে আমি স্পেশালি ফর ল অ্যান্ড ম্যাথ স্ট্যাটস এলার, এবং তোমরা যদি বলো অ্যাকাউন্টেন্সি এবং ইকোনমিক বেসিকের জন্য ক্র্যাশ কোর্স আনতে পারি, তার জন্য কমেন্ট করতে হবে। আমি খুব রিসেন্টলি আপলোড করবো ফর নভেম্বর 22 স্টুডেন্টস অ্যান্ড মে 22 স্টুডেন্টস, তাদের যাতে হেল্প হয়ে যায়। খুব সত্তর এই ভিডিও আনবো এবং এখানে আমি পুট ইন করবো। যারা নভেম্বর 22 দিচ্ছে তারাও একটা জেনে যাবে যে কি কি রয়েছে এবং কি কি বিষয় আমাদের মাথায় রাখা হচ্ছে, এবং মে 22 জন্য তো এটা গিফট হয়ে যাবে আমার তরফ থেকে। ফ্রিতে আমি আমার এক্সপিরিয়েন্সে বেস্ট করে আমার কিছু সিক্রেট নোট শেয়ার করব এই চ্যানেলে। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি ডিসকাস করে দিলাম। এবার আসি রেকমেন্ডেড কোচিং। তো আমার কিছু রেকমেন্ডেড কোচিং আমি যদি বলি, আমি এখানে লিখে দিই নাম। এটার জন্য আমি কোনো রিওয়ার্ড বা আলাদা কিছু পাচ্ছি না, এটা জাস্ট ফর মাই গ্র্যাটিটুয়াস। আমি বলতে পারি যে ইট ইজ ফর মাই ওন কনসার্ন। আমি একটা স্টুডেন্ট হয়ে আমি এই সমস্ত ফ্যাকাল্টির কাছে পড়েছি, তো আমি জানি যে কিভাবে এনারা প্রোডাক্টিভ, কিভাবে এনারা হেল্পফুল ফর মেকিং ইউ অ্যাওয়ার অ্যাবাউট ডিফারেন্ট সাবজেক্টস। মোহিত আগরওয়াল স্যার, classes, MEPL, recommended for law, recommended for law paper and accountancy paper. ঠিক আছে, গ্রুমিং এডুকেশন একাডেমি, for maths, stats, LRP. Okay, and accountancy also. আচ্ছা, for economics and BCK, ICAI, YCASA, সাতারা। এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এখানে কিন্তু দারুণ ভিডিওস আসে, অ্যান্ড অলসো ICAI CATU। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই যে ICAI CATU যদি আমরা সার্চ করি তাহলেও কিন্তু আমরা ফ্রিতে ICAI CATU আমরা ফ্রিতে কিন্তু লেকচার্স পেয়ে যেতে পারি। তো আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র ফ্রিতেই কোচিং নেব, তাও কিন্তু আমরা করতে পারি ইজিলি। এখানে আমরা প্লে লিস্টে যাব, প্লে লিস্টে গিয়ে ফাউন্ডেশন অল পেপার্স, অলরেডি ব্যাচ 3 কমপ্লিটেড। তো ডিফারেন্ট ব্যাচ, লেটেস্ট ব্যাচটাই দেখবো আমরা, সেই ব্যাচের থেকে আমরা জাস্ট স্টার্ট করে দেবো ওয়ান বাই ওয়ান পড়া। তো ফ্রম স্টার্টিং টু এন্ড ডিফারেন্ট ফ্যাকাল্টিজ হু আর সিএ তারাই কিন্তু পড়াবে। তো আমরা
এই কাজটা করতেই পারি। আচ্ছা, এছাড়া আমরা যদি সার্চ করি ICAI বা সিএ ফাউন্ডেশন ম্যাথস, এটা ভাবে যদি সার্চ করি তাহলেও কিন্তু প্রচুর ভিডিও চলে আসে। তো আমি প্রথমে তো বলেছিলাম যে গ্রুমিং এডুকেশন একাডেমি ইজ ভেরি ফেমাস। তো এইভাবে আমরা কিন্তু সার্চ করে প্রচুর পেতে পারি ভিডিওস। এবং আমি বলবো যে প্রচুর ফ্যাকাল্টি দেখার থেকে যে কোনো একটা ফ্যাকাল্টি যেটা মনে ধরে, যেটা পছন্দ হয়, সেই ফ্যাকাল্টিকে সেই ফ্যাকাল্টির গাইডেন্স ফলো করা উচিত। কারণ সবার যদি মেটেরিয়াল ফলো করতে হয় তাহলে কিন্তু প্রচুর টাইম কনজাম্পশন হয়, তো সেটা রেকমেন্ডেড নয় কখনোই। ওকে, তো এভাবে আমরা দেখতে পারি, বা ICAI স্ট্যাটিস্টিক্স। এরকম মেনি ফ্যাকাল্টিস আর দের যাদের ভিডিও আমরা রেফার করতে পারি। ওকে, তো এই গেল আমাদের স্টাডি মেটেরিয়াল অ্যান্ড রেফারেন্স অ্যান্ড কোচিং সম্বন্ধে এক্সপ্লেনেশন অ্যান্ড এলাবোরেশন। এবার আসি কতবার এক্সাম দেওয়া যায়, যেটা আগেই বলেছি মে অ্যান্ড নভেম্বর অ্যাটেম্পটে দেওয়া যায়। যেটা আমি আলোচনা করিনি সেটা হলো পাসিং ক্রাইটেরিয়া। পাসিং ক্রাইটেরিয়া এই যে আমাদের 4টে পেপার আছে, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। পার পেপারে 50% অ্যান্ড এগ্রিগেটে 40%। অর্থাৎ পার পেপারে আমাদের মিনিমাম 50 মার্কস পেতে হবে, আধা পেতে হবে। এবং টোটাল মার্কস 400 রয়েছে, সরি মাই মিস্টেক, পার পেপারে 40% অ্যান্ড ওভারঅল 50%। অর্থাৎ পার পেপারে আমাদের 40 মার্কস পেতে হবে এবং এগ্রিগেটে আমাদের 200, অর্থাৎ 40%, 200 মার্কস পেতে হবে, তবেই কিন্তু আমরা পাস হতে পারি। এবার আসি ফিস। ফিস সম্বন্ধে আমি এখানে লিখে দিয়েছি যে 200 প্রসপেক্টাসের জন্য কম্পালসারি দিতে হয়, আর 9000 উইথ স্টাডি মেটেরিয়াল এন্ড রেজিস্ট্রেশন ফি। এটা কিন্তু আমরা রেজিস্টার করে ফেলতে পারি, বুকস চলে আসবে, এটা ইনক্লুডেড রয়েছে। আর এক্সাম ফর্ম পার অ্যাটেম্প্ট 1500 টাকা করে এক্সাম ফর্ম দিতে হয়, যেখানে আমরা মেনশন করে দিই আমাদের কোথায় এক্সাম সেন্টার আমরা চাই এবং দ্য ডিটেলস ফিচার ইম্পর্টেন্ট। এবারের যে কোয়েশ্চেন হলো ক্লাস 12 এবং সিএ ফাউন্ডেশন সাইমultaneously কিভাবে প্রিপারেশন করা যায়। এটার উত্তর এটাই যে আগেই আমি বলেছি যে ক্লাস 12 এবং সিএ ফাউন্ডেশন অনেক কিছু কমন রয়েছে। যদি সিবিএসসি হয় তাহলে তো অবভিয়াসলি কমন রয়েছে অনেকটা এরিয়া। তাই আমরা ক্লাস 12 সিএ ফাউন্ডেশনকে কম্পালসারি করার চেষ্টা করবো, অবশ্যই একে অন্যের সাবস্টিটিউট বলবো না। ক্লাস 12 চলতে চলতে আমরা যদি 2 ঘন্টা করে ডেলি ইনভেস্ট করতে পারি সিএ ফাউন্ডেশন, ইজিলি আমরা নেক্সট অ্যাটেম্পটাই দিতে পারবো। কিন্তু যদি আমার মনে হয় যে না, ক্লাস 12-এর সাথে আমি ক্লাস 12টাতে আমি প্রচুর ভালো মার্কস তুলতে চাই, আমি 10 ঘন্টা যদি আমি পড়ি, 10 ঘন্টা ইনভেস্ট করবো ক্লাস 12-এ, তবেও কিন্তু এক্সামের আগে যদি আমরা 4 মাস প্রপারলি কনসেন্ট্রেট করি তাহলেও কিন্তু সিএ ফাউন্ডেশন ক্লিয়ার হতে পারে। কিন্তু ইট ইজ রেকমেন্ডেড যে ক্লাস 12-এর সাথে যদি আমরা 2 ঘন্টা করে দিয়ে অ্যাটলিস্ট সিলেবাসটা খতম করে দিতে পারি, তাহলে জাস্ট এক্সাম দেওয়ার পরে যে 3 মাস টাইম থাকে, যদি মার্চে এক্সাম খতম হয়, এপ্রিল যদি ফেব্রুয়ারিতে এক্সাম খতম হয়, মার্চ এপ্রিল যদি 2 মাস প্রপারলি রিভিশন করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এক্সামটা ক্লিয়ার করতে পারবো। তাতে আমাদের যে 6 মাস, সেই 6 মাস টাইমটা বেঁচে যায়। আচ্ছা, এই গেল ওভারঅল ডিসকাশন অন সিএ ফাউন্ডেশন। এছাড়া যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। আমি ধীরে ধীরেই করেছি কারণ আমি চাই না যে কোনো ডাউটস আসুক, তো প্রপারলি এক্সপ্লেন করলাম। আর কোনো ডাউটস কমেন্ট সেকশনে পুট ইন করো। আরেকটা ব্যাপার যে আমি ক্র্যাশ কোর্স আনতে চলেছি, অলরেডি একটা স্লাইড দেখা গেল যে লয়ের বিষয়ে আমি কিছু লিখেছি,
তো যেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো। প্রথম পেপার আই থিঙ্ক অ্যাকাউন্টেন্সি হবে, ল নয়, কারণ পেপার ওয়ান সেটাই। অ্যাকাউন্টেন্সির ওই ভিডিওটা করার পর আমরা লয়ের পেপারটা আনবো। লটা একটা, লয়ের পেপারে কি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কি কি জিনিস আমাদের মাথায় রাখলে তবেই আমরা মার্কস সিকিউর করতে পারবো, সে সম্বন্ধে আলোচনা করব। তো এই গেল আজকের ডিসকাশন। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে। বাই।